হ্যালো জনগণ, সবাইকে স্বাগত। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। শেষ পর্যন্ত আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে এবং আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি একটি ভিডিও করব। সো অ্যাজ আই প্রমিসড আমি আজকে এই ভিডিওটাই বানাচ্ছি এবং আমার গত ভিডিওতে আপনারা খুব ভালো মতো রেসপন্স করেছেন এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমি আশা করি আজকে আমি যে প্রশ্নগুলো বাছাই করেছি সেগুলোর উত্তর যদি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের অনেকেরই অনেক ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আমি একটা জিনিস খেয়াল করলাম যে কিছু কিছু টপিক নিয়ে আপনাদের সকলেরই অনেক ধরনের কনফিউশন রয়েছে, প্রায় একই রকম কনফিউশন। তাই আজকে আমি 3টা টপিক নিয়ে আর কথা বলবো না। ওই 3টা টপিক কি সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব। ওই 3টি টপিক নিয়ে আপনারা সেপারেট ভিডিও পাবেন আমার কাছ থেকে। আজকে আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি এবং সেগুলোর উত্তর আমি আপনাদের সাথেই আজকে শেয়ার করব। আচ্ছা, এই প্রশ্নগুলো সবই আমি আমার কমেন্ট বক্স থেকে পেয়েছি, এজন্য আমি যতটুকু পারছি বলার চেষ্টা করছি। অনেকভাবে প্রশ্ন করেছেন, আমি বুঝতেও পারিনি অনেক সময়। আচ্ছা, সো প্রথম যে প্রশ্নটা আমি শুরু করব সেটা প্রশ্ন করেছিলেন যে উনি এক্সপিরিয়েন্স লেটারে যে নোটারাইজেশন প্রসেস সেটা নিয়ে একটু কনফিউশনে আছেন এবং উনি জিজ্ঞাসা করেছিলেন যে ভিএফএক্স গ্লোবাল থেকে যারা আসবে তারা কি তার অফিসে যারা কোনো রকম ইনকোয়ারি করবে কিনা। আচ্ছা, এক্ষেত্রে বলবো যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা আপনার থাকতেই হবে বাধ্যতামূলক এমন কিছু না। এটা টোটালি অপশনাল একটা জিনিস। সো অনেকেই তো যে স্টুডেন্ট যেহেতু স্টাডি পারপাসে আসছে, অনেকে জব করেনি, সো ওদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স লেটার লাগছে না। বাট যদি আপনার থেকে থাকে আপনার জন্য ভালো, দ্যাটস ইট। সো এটা আসলে কিছু এক্সট্রা করে করতে হবে না। আপনি আপনার অফিস থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নেবেন, সেটা জাস্ট পিডিএফটা জমা দিবেন, ঠিক আছে, এতটুকুই। সো এটা নোটারাইজ করা, লিগালাইজ করা এগুলো কোনো কিছু করার দরকার নেই। আর ভিএফএস গ্লোবাল থেকে কখনোই আপনার অফিসে যে কোনো রকম ইনকোয়ারি করবে না বা ভেরিফিকেশনের জন্য যাবে না। সো ভিএফএস গ্লোবাল নিয়ে এতটা ভয় পাওয়ার আসলে কিছুই নেই। আপনাদের ভিএফএস গ্লোবাল নিয়ে অনেক বেশি ভয় আর কনফিউশন রয়েছে আমি দেখেছি, বাট এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। জেনারেল কিছু কোশ্চেন থাকে, জেনারেল কিছু কোশ্চেন ওরা করে থাকে এবং ইনকোয়ারি করে থাকে। সো এটার জন্য আপনার অফিসে যেয়ে তারা কিছুই করবে না। সো এই ব্যাপারে রিল্যাক্স থাকবেন। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এখানে যিনি কোশ্চেন করেছিলেন তিনি বলেছিলেন যে উনি এম্বাসি ফেস করবেন 29 অক্টোবরে, কিন্তু ওনার আসলে উনি উইন্টার সেমিস্টারের জন্য অফার লেটার পেয়েছেন, কিন্তু ভিসা বা এম্বাসি ফেস করার কারণে উনি এই উইন্টার সেমিস্টার অ্যাটেন্ড করতে পারবেন না। সো তার জন্য সে জিজ্ঞেস করেছে যেহেতু সে উইন্টার সেমিস্টার অ্যাটেন্ড করতে পারছে না, সেক্ষেত্রে অ্যাকোমোডেশনটা আসলে কবে থেকে নেবে, অ্যাকোমোডেশনের যে টাইম পিরিয়ডটা সেটা কখন থেকে শুরু করলে বেটার হয়। আর ওকে, এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে অ্যাকোমোডেশন নিয়ে একটু বলে রাখি যে যদি আপনি 29 অক্টোবর এম্বাসি ফেস করেন এবং আপনি অবশ্যই উইন্টার সেমিস্টারে জয়েন করতে পারছেন না, তার মানে আপনি ধরেই নিলাম যে আপনি সামারের জন্যই আসলে এই এম্বাসিটা ফেস করবেন। কারণ আপনি যদি 29 অক্টোবর এম্বাসি ফেস করেন সেক্ষেত্রে এম্বাসি থেকে ভিসা প্রসেসিং হয়ে আসতে, সম্পূর্ণ অ্যাপ্রুভাল আসতে ধরে নিলাম 1 থেকে 1.5 মাস সময় লাগবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামার সেমিস্টার অ্যাটেন্ড করতে হবে। এখন যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা, সেক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু আপনার সামার সেমিস্টার শুরু হবে মার্চ মাস থেকে, সো আপনি যেহেতু সামার সেমিস্টার টার্গেট করে এখন আগাবেন, সেই ক্ষেত্রে আপনাকে মার্চ থেকে অথবা ফেব্রুয়ারি থেকে অ্যাকোমোডেশন দেখাতে হবে 1 বছরের কন্ট্রাক্ট। অ্যাকোমোডেশনের ব্যাপারটা কি, আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি যখন অস্ট্রিয়াতে ল্যান্ড করবেন, অস্ট্রিয়াতে ল্যান্ড করার পর থেকে আপনার একটা থাকার জায়গা থাকবে। এটাই অ্যাকোমোডেশন দিয়ে আসলে বুঝাতে হয়। সো আপনার যেহেতু উইন্টার সেমিস্টার মিস হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই আপনি সামার সেমিস্টারই ধরবেন। আর সামার সেমিস্টার মার্চ মাস থেকে শুরু হবে এবং এর জন্য আপনি তখন এম্বাসিতে ফেস করবেন যে হ্যাঁ, আমি ফেব্রুয়ারি থেকে বা মার্চের 1 তারিখ থেকেই আমি একটা অ্যাকোমোডেশন বুক করেছি, সেটা 1 বছরের জন্য। সেম এটাই কাহিনী। আর যদি বলেন যে উইন্টারের জন্য এম্বাসি ফেস করে সামার অ্যাটেন্ড করা যাবে কিনা, অবশ্যই যাবে। কারণ যদি আপনার অফার লেটার 2 সেমিস্টার ভ্যালিড থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই উইন্টারে ফেস করলেন এম্বাসি, আর আপনি সামারে আপনি এনরোল হলেন, সেটা আপনার ইউনিভার্সিটি আপনাকে পারমিশন দিয়ে দিবে যদি তারা 2 সেমিস্টারের জন্য অফার লেটার একসেপ্ট করে বা ভ্যালিড থাকে তাদের। আচ্ছা, এই যে ভিএফএস নিয়ে আরেকটা কোশ্চেন এসেছে, এটা আমি একদম ক্লিয়ার করে বলছি
ভেরিফিকেশনের সময় যখন তারা আসে, প্রশ্নটা এমন ছিল যে ভেরিফিকেশনের সময় যখন ভিএফএস এর লোকগুলো আসবে, তারা যে 3জন প্রতিবেশীর সাথে কথা বলবে, ওই 3জনের সাথে কি অ্যাপ্লিকেন্টকে হাইড করে কথা বলবে নাকি অ্যাপ্লিকেন্টের সামনেই কথা বলবে? আচ্ছা, এখন এক্ষেত্রে বলে রাখি, ভিএফএস নিয়ে আপনারা প্লিজ এত বেশি ভয় পাবেন না। তারা নর্মালি আসবে, আপনার সামনেই আপনার 3জন প্রতিবেশীর সাথে কথা বলবে। এমন কোনো কথা বলবেন না যেটা আপনাকে হাইড করে বলতে হবে। ওনারা জাস্ট, এটা হচ্ছে ফর্মাল। আচ্ছা, 3 নাম্বার যে প্রশ্নটা, এই যে ভিএফএস গ্লোবাল নিয়ে আমি আরেকটা প্রশ্ন পেয়েছি এবং আমি এটি ক্লিয়ার করে বলছি, আপনারা ভিএফএস নিয়ে এতটা ভয় পাবেন না। প্রশ্নটা এখানে এমন ছিল যে ভেরিফিকেশনের সময় যে লোকগুলো আসবে, তারা যে প্রতিবেশীর সাথে কথা বলবে, সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেন্টকে হাইড করে কথা বলবে কিনা, এবং অ্যাপ্লিকেন্টকে হাইড করে কথা বললে কিছু প্রবলেম হতে পারে ওনার জন্য। আচ্ছা, ভিএফএস নিয়ে আসলে এত বেশি ভয় পাওয়ার কিছু নেই। এটা না, ওরা জাস্ট ফর্মালিটির জন্য করে, এমন কিছু না যে আপনাকে হাইড করে করবে, হাইড করে কথা বলবে। এটা জাস্ট নর্মাল একটা ফর্মালিটি, যে আপনার আশপাশ থেকে 3জন, কি বলবো, সাক্ষীর কথা যদি বলি, সাক্ষী হিসেবে বলি, বাংলা ভাষায় সাক্ষী, যে হ্যাঁ আপনাকে চেনে কিনা, আপনার আশপাশের 3জন মানুষের নাম, ফোন নাম্বার, ঠিকানা, এতটুকুই নিবে, এর চেয়ে বেশি কিছু না। আপনাকে হাইড করে যে তাদের কাছে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আপনার সোর্স অফ ফান্ড কি, কিভাবে কি আসছে, এগুলো কিছুই না। জাস্ট তাদের কাছ থেকে তাদের নাম ঠিকানা নিয়ে রাখবে, অ্যাজ আ সাক্ষী বলতে পারি, এতটুকুই, আর কিছু না। এখানে ওদেরকে এক্সট্রা করে কিছুই জিজ্ঞাসা করে না। আপনার সামনে আপনিই নিয়ে যাবেন তাদের কাছে যে হ্যাঁ আমার 3জন প্রতিবেশী, এই যে আমার প্রতিবেশী। ওনারা জাস্ট নাম, ফোন নাম্বার, ঠিকানা লিখে নিয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। আমার ক্ষেত্রে এটাই হয়েছিল, যে এমন কিছু না যে মানে আমাকে হাইড করে কথা বলা হয়েছে, এমন কিছুই করা হয়নি। জাস্ট তাদের কাছে যে আমি দেখালাম যে এই তো আমার 3জন প্রতিবেশী, ওনারা এসেছে আমার কাছে, নাম নিল, ফোন নাম্বার নিল, দ্যাটস ইট, এতটুকুই। বাকি সব কথা তারা আমার সাথেই বলেছে, আমার ফ্যামিলির সাথেই বলেছে, এটাই। সো ভিএফএস নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ওরা কখনোই আপনাকে নেগেটিভ রিপোর্ট দিবে না, যদি না আপনাকে যে বাসায় না পায় বা কোনো রকম বড় ধরনের সমস্যা থাকা ছাড়া, ওরা কখনোই নেগেটিভ রিপোর্ট দেয় না। আচ্ছা আচ্ছা, এখানে ছিল যে লোন নিয়ে যদি ব্যাংক স্টেটমেন্ট শো করি, তাহলে এম্বাসি ফেস করার কয় মাস আগে থেকে টাকাটা রাখতে হবে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্টে। তারপরে বলেছে যে আর এই ব্যাংক ব্যালেন্স সলভেন্সিটা কি অস্ট্রিয়ান রেসিডেন্ট পারমিট পাওয়ার পর ক্লোজ করব নাকি ভিসা পাওয়ার পর দেশ থেকে ফ্লাই করার পর ক্লোজ করবো? আচ্ছা, ভালো প্রশ্ন। আচ্ছা, এখানে লোনের ক্ষেত্রে বলি। আচ্ছা, লোন নিয়ে বলে থাকি এবার। যদিও লোন নিয়ে আমার এখনো সম্পূর্ণ ক্লিয়ার আইডিয়া নেই, তবে যতটুকু আমি জানি তা থেকে বলছি। লোন নিয়ে আপনি সম্পূর্ণ টাকা লোন নিয়ে এম্বাসি ফেস যদি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে এটা না করাটা বেটার। কারণ সম্পূর্ণ লোন নিয়ে এম্বাসি ফেস করলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। সো এক্ষেত্রে যদি আপনি কিছু টাকা লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এম্বাসি ফেস করা 10 থেকে 15 দিন আগে সেটা আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। কারণ যেহেতু আপনি লোন নিয়ে দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনার তো স্টেটমেন্টার প্রয়োজন হচ্ছে না আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। আপনার সলভেন্সি হলেই হয় যে আপনার অ্যাকাউন্টে আসলে 22 লাখ টাকা রয়েছে। সো এতটুকুই আপাতত লোন নিয়ে আমি বলতে পারছি। তবে এটা সাজেস্ট করব যে সম্পূর্ণ টাকা লোন নিয়ে প্লিজ আপনারা এম্বাসি ফেস না করাটা বেটার। কিছু লোন নিলেন এবং আপনি কিছুটা কারো কাছ থেকে স্পন্সরশিপ দেখিয়ে ট্রান্সফার করলেন, বা কারোটা স্পন্সরশিপ দেখিয়ে তার স্টেটমেন্টটা জমা দিলেন, এটা বেটার হয় করাটা। আর লোনের ব্যাপারটা সম্পূর্ণ ব্যাংকের সাথে খোলামেলা সিচুয়েশন বুঝিয়ে বলে কথা বলে নিতে হয়। যেহেতু লোন স্টার্ট করবেন, একটা ইন্টারেস্টের ব্যাপারও থাকে। তো সেক্ষেত্রে আপনি এম্বাসি ফেস করা 10 থেকে 15 দিন আগে আপনি আপনার অ্যাকাউন্টে এই টাকাটা আনলেই হবে। এটা এমন কোনো লিমিটেশন নেই যে আপনাকে 1 মাস বা 6 মাস আগে টাকাটা রাখতে হবে লোন নিয়ে দেখালে। এবার এই যে ব্যাংকটা ক্লোজ করা বা ব্যাংকের লোনের ব্যাপারটা ক্লোজ করা, সেটা অবশ্যই যে টাকাটা আমরা ব্যাংকে রেখে সলভেন্সি দেখিয়ে আসছি অস্ট্রিয়াতে বা আসবো, এটা এখানে আসার পর আরপি কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ওখান থেকে একটা টাকাও না উঠানো খুবই বেটার। কারণ যখন আপনার এই আরপি কার্ডের জন্য আমরা আবেদন করে থাকি, তখন কিন্তু অনেক সময় ওরা এই ব্যাংক সলভেন্সিটা আবার চায় এবং আপডেট ব্যাংক সলভেন্সি চায়। ধরুন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমি যেহেতু এসেছি, আমার আরপি কার্ড করতে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো, হ্যাঁ প্রায় এরকমই সময় লেগেছিল। তো আমি যখন আরপি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন কিন্তু তারা আমার আপডেট যে ব্যাংক সলভেন্সি সেটা ম্যানেজ করতে বলেছিল আর কি। অনেকের ক্ষেত্রে এটা বলে থাকে যে আপডেট ব্যাংক সলভেন্সি শো করো। সো এর জন্য বেটার হয় যে ব্যাংকের টাকাটা উঠিয়ে ফেলবেন না আরপি কার্ড না হওয়া পর্যন্ত। আরপি কার্ড হওয়ার পর আপনি টাকাটা উঠিয়ে ফেলতে পারেন।
আচ্ছা, এবার আরেকজন হচ্ছে অনেকগুলো প্রশ্ন একসাথে করেছিল। আচ্ছা, আমি একটা একটা করে এখানে অ্যান্সার দিচ্ছি, এত বড় অ্যান্সার দেওয়ার মতো আসলে এখানে কিছু নেই। ওনার প্রথম প্রশ্ন ছিল যে অস্ট্রিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনার প্রেশার কেমন, কনসেপ্ট কেমন বুঝায় এবং ভালো মতো পড়া যায় কিনা। পড়াশোনার ব্যাপারটা সম্পূর্ণ আপনার উপর। আমি বলবো যে ইউনিভার্সিটি সিস্টেম মোটামুটি সব জায়গাতেই একই, তবে হ্যাঁ টিচাররা অবশ্যই হেল্পফুল, কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ এখানে পড়ার সিস্টেম, আমাদের পড়ার সিস্টেম বা পড়াগুলো ডিফারেন্ট। এখানে অনেক ডিটেলসে এবং অনেক বেসিক এবং অনেক থিওরিটিক্যাল পড়া রয়েছে। তো এতটা বেসিক আসলে আমরা পড়ি না আমাদের বাংলাদেশের সিস্টেমে। সো হ্যাঁ, আপনাকে কষ্ট করে অনেক বেশি করে পড়তে হবে এখানে। আর টিচাররা প্রচুর হেল্পফুল, আপনি যদি এফোর্ট দেন আপনাকে তারা অবশ্যই সাহায্য করবে। আচ্ছা, সিজিপি রাখার জন্য অবশ্যই আপনাকে, মানে এটা ডিপেন্ড করে আপনার পড়ালেখার উপরে, আপনার বেসিক কতটা ক্লিয়ার সেটার উপরে। আপনার যদি বেসিক অনেক ভালো ক্লিয়ার থাকে, আপনি অবভিয়াসলি এখানে খুব তাড়াতাড়ি ভালো সিজিপি তুলতে পারবেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ছিল মেইন অ্যাপ্লিকেন্টের কতটুকু জার্মান ভাষা জেনে আসা দরকার। যত বেশি জেনে আসা যায় তত বেশি ভালো। যার লেভেল, জার্মান জানার লেভেল যত বেশি ভালো হবে তার জন্য এটা এখানে ম্যানেজ করা খুবই ইজি হবে। যেহেতু আমাদের এখানে হচ্ছে, যেহেতু ল্যাঙ্গুয়েজটা জার্মান, তাহলে বুঝতেই পারছেন যে জার্মান শিখে আসলে যেটা হবে, আপনি ইজিলি অন্যদের সাথে কমিউনিকেট করতে পারবেন। এটার মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্কিং বিল্ডিংটা ভালো হবে। তো আপনি যদি কথা বলতে না পারেন, এবং দেখেন ওরা ইংলিশ বলতে পারে বাট ওরা ইংলিশে কথা বলতে চায় না, সো যেহেতু আপনি এসেছেন তাদের দেশে, আপনাকেই আসলে কষ্ট করে ওদের সাথে মিশতে হবে। তো সেক্ষেত্রে যতটুকু জেনে আসা যায় ততটুকুই বেটার, ততই ভালো আর কি। আচ্ছা, তারপরে বলেছে আমার ডিফারেন্ট সাবজেক্টে কাজ শেখার খুব শখ, এগুলো স্কিল ইমপ্রুভ করার কি সুযোগ আছে কিনা। অবশ্যই সুযোগ আছে, এখানে অনেক স্কিল ইমপ্রুভ করা অনেক ধরনের অর্গানাইজেশন আছে, অনেক কিছুই আছে। তো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু সময় দিয়ে স্কিল ইমপ্রুভ করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট কি কোনো সেমিস্টার ড্রপ দিতে পারবে ফর এনি রিজন? ইয়েস, পারবে। যদি আপনার ভ্যালিড রিজন থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভ্যালিড রিজন দেখাতে হবে যে হ্যাঁ আমার এটা খুবই প্রবলেম, আমাকে এই সেমিস্টার ড্রপ দিতে হবে, ওরা অবশ্যই কনসিডার করবে। আচ্ছা, অস্ট্রিয়াতে কালচারাল শক কি কি? ওকে, এটা নিয়ে হচ্ছে এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। যদিও আমিও এসেছি 3 থেকে 4 মাস, অবশ্যই অনেক কিছু খেয়াল করেছি, বাট এটা নিয়ে একদিন কথা বলবো। ওকে, মাস্টার্স চেঞ্জ বা ক্রেডিট ট্রান্সফারের কোনো অপশন আছে কিনা? এটা আমার জানা মতে ক্রেডিট ট্রান্সফারের অপশন বলতে কিছু কিছু সাবজেক্ট আছে, কিছু কিছু কোর্স বা প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আপনার লাইক অন্য কান্ট্রিতে যে হচ্ছে আপনি একটা সেমিস্টার করে আসতে পারবেন, এমন কিছু সিস্টেম এখানে আছে। স্কলারশিপ টাইপ মনে হয়, আমি ওটাতে এখনো অ্যাপ্লাই করিনি, ওটা নিয়ে ঘাটাঘাটি করিনি। তবে হ্যাঁ, আমি জানি যে এরকম কিছু স্কোপ দিয়ে থাকে, যে আপনি ওখানে কিছু কিছু ব্যাপারে হচ্ছে এলিজিবল হলে আপনি ওগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনার একটা সেমিস্টার আপনি অন্য একটা কান্ট্রিতে হচ্ছে ক্রেডিট চেঞ্জ করে করে আসতে পারবেন। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা যাচ্ছে তাদের জন্য কি এক্সট্রা কোনো বেনিফিট আছে? না, টিউশন ফি ছাড়া আসলে এক্সট্রা কোনো বেনিফিট নেই, আর সবকিছুই সমান, ভিসার প্রসেসিং থেকে শুরু করে সবকিছুই একই। মেইন অ্যাপ্লিকেন্ট যদি কনসিভ করে তাহলে প্রেগনেন্সি আমার এই বিষয়ে আসলে কোনো আইডিয়া নেই, প্রেগনেন্সি অর ডেলিভারি সামথিং এর জন্য কত কস্ট বাকি। স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্স কি আমার? ওকে, ডেলিভারি বিষয়ক কোশ্চেন, আমার আইডিয়া নেই। তারপরে হচ্ছে ওকে, হাজব্যান্ড ওয়াইফ মাস্টার্স করতে আসবো, এনি টিপস ও সাজেশন? অবশ্যই হচ্ছে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আসবেন, একটু বেশি হচ্ছে অ্যামাউন্ট নিয়ে আসবেন সাথে করে। যদি ডিপেন্ডেন্ট হয়ে আসেন তাহলে হচ্ছে ভালো রকম অ্যামাউন্ট নিয়ে আসাই বেটার, কারণ ভিয়েনাতে স্পাউসের জন্য ওয়ার্ক পারমিট বের করা অনেক কষ্ট। বাট অন্যান্য সিটিতে কিন্তু আবার স্পাউসের জন্য ওয়ার্ক পারমিটের পারমিশন আছে, ভিয়েনায় মোটামুটি বলতে গেলে নেই। এখানে এই ওয়ার্ক পারমিট বের করা অ্যাকচুয়ালি অনেক অনেক লেন্দি প্রসেস, অনেক সময় এবং অনেক কষ্ট হয়ে থাকে। সো ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসা দরকার। ওকে, তারপরে হচ্ছে আরেকজন প্রশ্ন করেছিল যে কম্পিউটার সায়েন্সে মাস্টার্সে অ্যাডমিশনের জন্য কি কোনো ইন্টারভিউ বা এন্ট্রান্স এক্সাম হয়? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখবো যে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে, সেটা ওরা মেনশনই করে দেয় যে আপনাকে একটা এক্সাম দিয়ে অ্যাডমিট হতে হবে। আমার ইউনিভার্সিটির নেম মনে নেই, যে কিউতে মনে হয় নিয়ে থাকে, আমি শিওর এটা নিয়ে, বাট হ্যাঁ আমি জানি যে কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে এই আপনার এক্সাম নিয়ে থাকে, এন্ট্রান্স এক্সাম নিয়ে থাকে। তারপরে বলেছে যে
Hi Apu, is it very difficult to get a part-time job in Austria without German language skill? Can I get a job without learning German? Okay, yes, you can. সো এখানে জার্মান আপনার ভিয়েনা শহরের জন্য আমি বলছি যে জার্মান জানতেই হবে, না হলে জব পাবেন না, এমনটা না। ভিয়েনা আপনি ইংলিশ দিয়েও সার্ভাইভ করতে পারবেন। তবে ওই যে একটাই কথা, সরি, যদি আপনার জব জার্মান ল্যাঙ্গুয়েজ জানা থাকে সেক্ষেত্রে আপনার জন্য অপশনস অনেক বেশি হবে, স্বাভাবিক না? যেমন আমার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানা নেই, আমার ইংলিশ জানা আছে, সেক্ষেত্রে আমি যখন কোথাও অ্যাপ্লাই করছি তো দেখছি যে সেখানে লেখা আছে যে জার্মান তারা প্রায়োরিটি দিচ্ছে, তো আমাকে ধরে নিতে হবে যে আমার জন্য জবটা হবে না। যেমন বলি, কিছু কিছু জবে অবশ্যই আপনার জার্মান লাগবে। সার্ভিসিং এর জবে যদি আপনি যান বা হচ্ছে ফ্রন্ট ডেস্ক এরকম টাইপ কোন জবে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানুষের সাথে ডিল করতে হবে, কাস্টমারের সাথে ডিল করতে হবে, আপনার তখন জার্মান জানতে হবে। সো আপনার যদি জার্মান জানা থাকে আপনি ওই জবগুলোর জন্য সহজে এলিজিবল হয়ে যাবেন, যেটা আমি পাবো না কারণ আমার জার্মান জানা নেই। সো এটাই হচ্ছে পার্থক্য। আপনি এমন না যে ভিয়েনাতে জবই পাবেন না জার্মান ছাড়া, এমন না। ইংলিশ দিয়েও হচ্ছে সার্ভাইভ করা যায়, বাট ল্যাঙ্গুয়েজ শিখে আসাটা বা ল্যাঙ্গুয়েজ জানাটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আমিও বলবো, সাজেস্ট করবো যে ওটা শিখে আসাটাই বেটার। না শিখে আসলে যে সার্ভাইভ করতেই পারবেন এমনটা না, বাট তাড়াতাড়ি এটা শিখে নেওয়াটা বেটার আপনার নিজের জন্যই। ওকে, তারপরে একজন কমেন্ট করেছিলেন যে আচ্ছা অ্যাটাস্টেশনটা ইউনিভার্সিটিতে কে করে দেবে, ডিপার্টমেন্ট নাকি এক্সাম কন্ট্রোলার? অবশ্যই হচ্ছে এক্সাম কন্ট্রোলার, ওনারাই হচ্ছে এগুলো অ্যাটাচ করে দিয়ে থাকে। ওকে, ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সেন্ড করার পর অফার লেটার পেতে নর্মালি কতদিন টাইম লাগে? আচ্ছা, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। ইউনিভার্সিটি অফ ভিয়েনা আমাকে 2 মাস পর অফার লেটার দিয়েছিল, সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ইন্সব্রুক আমাকে প্রায় 3 মাসের মাথায় অফার লেটার দিয়েছিল। সো ওরা কিন্তু বলে দেয় যে 12 উইকস, মানে ওরা ধরেই রাখে যে 3 মাস, 3 মাসের মধ্যে আপনি অফার লেটার পাবেন বা 3 মাসের পরে অফার লেটার পাবেন, এটা ওরা কিন্তু মেনশন করেই দেয়। সো আপনাকে 3 মাস ধরে রাখতেই হবে যে আপনি অ্যাপ্লাই করে 3 মাস পর অফার লেটার পেতে পারেন, খুব বেশি ভাগ্য ভালো হলে 3 মাসের মধ্যে অফার লেটার পেতে পারেন। তারপরে হচ্ছে আচ্ছা, এম্বাসি ফেস করার আগে থেকে যদি অ্যাকোমোডেশন এবং ইন্স্যুরেন্স ফিক্সড করতে হয়, তাহলে যদি ভিসা না হয় সেগুলো হচ্ছে রিফান্ড করবে কিনা? না, এটা হচ্ছে একটু লস ব্যাপারটা। এখানে আপনাদেরকে একটু টাকা লস হতেও পারে অনেক ক্ষেত্রে। ধরুন আপনি অ্যাকোমোডেশন নিয়েছেন, যেমন একটা প্রশ্ন ছিল এখানে এই ভিডিওতেই যে উনি হচ্ছে অক্টোবরে 29-এ ফেস করছে। তো যদি এমন হয়ে থাকে যে আপনি এনিহাও উইন্টারের জন্য টার্গেট করেই ফেস করেছেন এবং উইন্টার থেকে আপনি দেখিয়েছেন 1 বছর অ্যাকোমোডেশন, বাট আপনি যাচ্ছেন সামারে, সেক্ষেত্রে যদি আপনার অ্যাকোমোডেশন যদি 1 বছর হয় সেক্ষেত্রে ভালো, কারণ উইন্টারে ফেস করে আপনি সামার যদি ধরেন আপনার 1 বছরের অ্যাকোমোডেশনের মধ্যে সেটা কভার হচ্ছে, বাট অনেক হচ্ছে 6 মাস বা 3 মাস অ্যাকোমোডেশন শো করে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনি উইন্টারে ফেস করে তখন সামার থেকে আপনার অ্যাকোমোডেশনের সেই ডেডলাইনটা থাকে না, অ্যাকোমোডেশনের যে টাইম পিরিয়ডটা থাকে না, তখন কিন্তু আপনাকে আবার একটা অ্যাকোমোডেশন নিতে হবে। সো এখানে একটু রিস্ক, মানে রিস্ক বলতে গেলে একটু লস হয় টাকা। অনেকের ক্ষেত্রেই হয়েছে যে অ্যাকোমোডেশন 6 মাসে দেখিয়েছে উইন্টারের জন্য বা সামারের জন্য, ওই সেমিস্টারটা মিস হয়ে যাওয়াতে তো ওটা দিয়ে তো উনি অ্যাম্বাসি ফেস করেই ফেলেছে। এখন ওনাকে হচ্ছে যখন বা যদি হচ্ছে অ্যাম্বাসি ফেস করার পর অ্যাপ্রুভাল আসেনি ওই ডকুমেন্টগুলো দিয়ে, সামারের জন্য অ্যাপ্রুভাল আসবে এমন কিছু একটা, সেক্ষেত্রে কিন্তু তখন ম্যাজিস্ট্রেট আবার ডিমান্ড করে বসে যে তোমাকে যে আমি অ্যাপ্রুভাল দিব, তোমার সামারের জন্য বাসা কোথায়? তখন হচ্ছে সামারের জন্য আবার বাসা দেখাতে হয়, একটা বাসা নিতে হয়। সো উইন্টারের জন্য যে বাসাটা নিয়েছিল তখন সেই এক্সট্রা খরচটা আসলে মানে খরচটা এক্সট্রাই হয়ে যায়। সো এই হচ্ছে আজকের ভিডিওর প্রশ্নের উত্তরগুলো। এবার আমি বলি যে কোন 3টা টপিক নিয়ে আপনারা অবশ্যই ভিডিও লাস্টে পাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যেটা নিয়ে মানে আপনাদের অনেকের অনেক বেশি কনফিউশন, এটা আপনারা পারছেনই না আমি দেখছি, সেটা হচ্ছে ইসিটিএস ম্যাচ করা। আমাকে একটু সময় দিন, আমি ইসিটিএসটা আসলেই ম্যাচ করে আমি নিজেও ভালো মতো বসে কিভাবে গ্রাফ করেছিলাম, রাফ করে সবকিছু করেছিলাম, সেটা দেখে আমি ভালো মতো ইসিটিএস কনভারসেশনটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে করতে হয়। এটা আপনারা অনেকেই পারছেন না। আচ্ছা, জব নিয়ে ভিডিও, জব নিয়ে আমি আলাদা একটা ভিডিও অবশ্যই বানাবো। পার্ট টাইম জবগুলো নিয়ে আমি আইডিয়া নিচ্ছি যে আসলে কোথায় কেমন হচ্ছে অ্যামাউন্ট পে করে থাকে বা কিভাবে ইন্টারভিউ দিতে হয়, এটা নিয়ে ভিডিও পাবেন। আরেকটা অ্যাকোমোডেশন নিয়ে আপনারা অনেকেই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন। আরেকটা ভিডিও হচ্ছে যে প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করা যায় কিনা। আচ্ছা, ওটা নিয়ে হচ্ছে আমি ইনফরমেশন জোগাড় করার ট্রাই করছি, কিছু পজিটিভ ইনফরমেশন আমি পেয়েছি। সো এগুলো জোগাড় করে আমি এই 4টা টপিক বা এর মধ্যে 3টা টপিক নিয়ে আমি অবশ্যই ভিডিও লাস্টে সেপারেট করে বানিয়ে দিব, কারণ আমার কাছে মনে হচ্ছে একটা ভিডিওতে এগুলো নিয়ে বললে হচ্ছে কভার হবে না। কজ
অনেক ইন ডিটেলসে কিছু কথা বলতে হবে এই ভিডিওগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে আসলে। সো বেটার আমি আলাদা করে বলেই সবাইকে জানিয়ে দিব। সো আজকে এই পর্যন্ত। যারা প্রশ্ন করেছিলেন, আমি দেখলাম যে এইটাই প্রশ্নগুলি সেম প্রশ্নগুলি এসেছে, তাই আমি এগুলি চুজ করেছি আজকের জন্য। সো ঠিক আছে, সকালে ভালো থাকবেন। আর আশা করছি আমি রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো, যতগুলো হচ্ছে টপিক আছে। এবং আমার আসলে অনেকগুলো টপিক এখনো কভার করা হয়নি, কারণ এখানে আসার পর অনেক কাজ আছে, যেটার জন্য আমি হচ্ছে ওই টপিকগুলো নিয়ে বসতেই পারছি না। সো যেহেতু আমার এখন ভ্যাকেশন স্টার্ট হয়ে গিয়েছে, আমি চেষ্টা করব এগুলো সবকিছু গুছিয়ে এবং ভিডিওগুলো করার জন্য, যাতে আপনাদের একটু হলো সাহায্য হয়ে থাকে। সো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।